স্টুডেন্টস, চলো আমরা ম্যাট্রিক্সের ইনভার্স শিখেছি, এবার সূত্র শিখেছি, আর খুব সম্ভবত থার্ড অর্ডারের একটা ম্যাট্রিক্সের ইনভার্স বার করতেও শিখেছি। আমরা আলোচনা করেছি এলিমিনেটরি অপারেশন, তার সাহায্যে কি করে ইনভার্স বার করতে হয়, চলো দেখে নিই। দেখো এখানে দেওয়া আছে যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স বার করো, ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স ইজ ইউজিং এলিমিনেটরি রো অপারেশন। আমাদের কি কথা ছিল, সূত্র অনুসারে কি ছিল, যে এ ম্যাট্রিক্স কে আমরা কি লিখব, i ইনটু এ আকারে লিখে নেব। তাহলে লিখছি, এই ম্যাট্রিক্সটা ধরো এ, তাহলে একে লেখা হচ্ছে এ ম্যাট্রিক্স 1 2 5 2 3 1 আর -1 1 1। এটা i3 যেহেতু থার্ড অর্ডারের ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1 এ। এবারে লেফট হ্যান্ড সাইডের এই ম্যাট্রিক্সের উপর এলিমিনেটরি যা যা রো অপারেশন করব, ঠিক একই অপারেশন আমাকে i3 এর উপরে করতে হবে। এটাকে রো অপারেশন করে আমাদের এই ম্যাট্রিক্সটাকে i এ পরিণত করতে হবে, তাহলে এটা যা যা পরিবর্তন হয় সেটা দেখো। চলো তাহলে প্রথমে এটাকে 0 করছি, অপারেশনটা লিখছি যে r2 ড্যাশ লিখতে পারো, অথবা r2 নতুন করে কি তৈরি হলো, r2 মাইনাস 2r1, আর r3 নতুন করে কি তৈরি হলো, r3 প্লাস r1। এটা হচ্ছে অপারেশন। তাই এটা যদি করা যায়, এটা r1 যা আছে তাই থাকবে, r1 এর সঙ্গে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এর থেকে মাইনাস করলাম, এটা 0, এটা -1, এটা -9, এটা 0, দেন দুটো অ্যাড করেছি, এটা 3, তারপরে এটা i1 6 ইকুয়ালস টু, তাহলে এখানেও সেই অপারেশন হবে। r2 থেকে 2r1 বাদ দিয়েছি, r1 যা আছে থাক, 2r1 বাদ দিলে -2 1 0, আর এটা অ্যাড করলে 1 0 1 ইনটু a। এবারে 1 0 0 পেয়েছি, এইবার কি করতে হবে, এইটাকে 0 করতে হবে, আইডেন্টিটি বানাতে হবে। তাহলে চলো, অবশ্য এক্ষেত্রে বলে রাখি, অপারেশন কিন্তু ইউনিক নয়, রো এর সঙ্গে রো অপারেশনে বিভিন্ন রকম ভাবে হতে পারে, এটা ইউনিক নয়। হ্যাঁ, তোমরা তোমাদের মতো করতে পারো, কিন্তু যেহেতু এলিমিনেটরি রো অপারেশন বলেছে, তাই অবশ্যই এটা রো এর সঙ্গে রো এর অপারেশন করবে। এবারে একটা মাইনাস কমন নিয়ে নেই, সেকেন্ড রো থেকে এটা বা -1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে লিখছি r2 হচ্ছে -r2, নতুন r2 হলো -r2। কোন কোন বইতে r2 ড্যাশ তো লেখা যায়, মানে নতুন যেটা তৈরি হলো। তাহলে 1 2 5 0 1 9 0 3 6, তাহলে এখানে আসলো 1 0 0 2 -1 0 1 0 1 ইনটু a। এবারে দেখো অনেক সহজ হয়ে গেছে, এবারে এটাকে 0 করব, এটাকে 0 করব, তাহলে r1 ড্যাশ, নতুন r1 যেটা তৈরি হচ্ছে, r1 মাইনাস 2r2, আর r3 ড্যাশ, r3
মাইনাস 3r2। অপারেশন গুলো অবশ্যই পাশে লিখতে হবে। তাহলে অপারেশনের ফলে এখানে কি তৈরি হচ্ছে 1 0 0 1 0, এটা কত হচ্ছে 2r1। 2r1 করলে এটা 0 হবে না, 2r1 এটা থেকে, তার মানে মাইনাস 13, 5 থেকে মাইনাস 18 হলো মাইনাস 13, 0 1 9, দেন 3r, এটা 0 0 0 0, আর এখানে 3r2, 3 9 27, তার মানে মাইনাস 21 ইকুয়ালস টু r1 ড্যাশ r1 মাইনাস 2r2, তাহলে মাইনাস 3 হলো, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 4 বাদ যাবে, এটা 2, এটা 0, r2 টা ঠিক আছে, আর এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এর থেকে বিয়োগ, কারণ মাইনাস 5 3 1 ইনটু a। এখনো কিন্তু আসেনি 1 0, এটাকে 0 বানাতে হবে। সবচেয়ে 0 বানাতে গেলে সবচেয়ে ভালো প্রসেস হচ্ছে এটাকে আগে 1 বানিয়ে নাও। এটাকে 1 বানানোর জন্য আমাদের, চলো আমরা এরপর উপরে করছি, এখান থেকে করছি, এটাকে 0 বানাবো, তার মানে আর নতুন r3 এই অপারেশন সেটা 0 করছি, 1 0 মাইনাস 13 0 1 9 0 0 1, তাহলে অপারেশনটা কি হলো বলো? অর্থাৎ r3 কে মাইনাস 1/21 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে r3 কে, এখানকার r3 কে, তাহলে মাইনাস 3 2 0 2 মাইনাস 1 0, r3 কে মাইনাস 1/21 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা 5/21 মাইনাস 3/21, আর এটা মাইনাস 1/21 ইনটু a। তাহলে r3 নতুন তৈরি হলো মাইনাস 1/21 r3 অপারেশন। এবার আর কি বাকি আছে? r2 এইখানে 0 করতে হবে, এখানে 0 করতে হবে। তাহলে এটাকে 0 করতে গেলে কি করা যায়? দেখো ওখানে 0 করলে একেবারে লিখে দিচ্ছি 1 0 0 0 1 0 0 0 1, আইডেন্টিটি পেয়ে গেছি। তাহলে অপারেশনটা কি হবে? r1 dash equal to r1 plus 13 r3 আর r2 dash, যে নতুন r2 টা তৈরি হলো, ইকুয়াল টু দেওয়া যায়, অ্যারো দেওয়া যায়, সবকিছু অ্যাকসেপ্ট করা যায়, ড্যাশ দেওয়া যায়, বা নরমালি এগুলো নানান বইতে নানান রকম থাকে। r2 dash ইকুয়াল টু কি? r2 মাইনাস 9 r1। এই হলো এই অপারেশনের জন্য লেফট হ্যান্ডে কি হয়েছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি হয়ে গেছে, রাইট হ্যান্ডে ক্যালকুলেশন করতে হবে। দেখো মাইনাস 3 প্লাস 13 r1, এই যে মাইনাস 3 প্লাস 13 r1, এখানে কত? মাইনাস 3 প্লাস 13 r1, 13 r3, 65/21, তাহলে মাইনাস 63 প্লাস 65/21 ইকুয়াল টু 2/21, তাহলে এটা হয়ে গেল 2/21। পরেরটা 2/21 হলো, পরেরটা
2 প্লাস 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 39 বাই 21 42 থেকে 39 3 বাই 21 এটা আসলে 3 বাই 21 আর ওটা তো স্বাভাবিকভাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে 13 বাই 21 ইনটু a আর পরে থাকলো r2 r2 থেকে 9 r3 এটা r3 9 r3 এই যে এখানে আমরা পেয়েছিলাম কত 0 করার জন্য 9 r3 মাইনাস করেছি 9 r3 r2 থেকে 9 r3 মাইনাস করেছি এটা একটু পরিষ্কার করে নিই এটা 21 9 r3 মাইনাস করছি r3 থেকে এই যে 2 মাইনাস 9r3 মানে 45 বাই 20 মাইনাস 3 বাই 20 তাহলে আসলে এটা মাইনাস 3 বাই 20 পরেরটা মাইনাস 1 কত আছে মাইনাস 1 মাইনাস আছে আচ্ছা মাইনাস হয়ে গেছে প্লাস 27 বাই 20 তাহলে 6 বাই 21 আর এটা খুব স্বাভাবিকভাবে 9 বাই 21 আর এটা 5 বাই 21 minus 3 by 21 minus 1 by 21 আসলো তাহলে এবার বলো এ ম্যাট্রিক্সের ইনভার্স কোনটা এ ম্যাট্রিক্সের ইনভার্স হচ্ছে এটা তাহলে বুঝতে পারলে এলিমিনেটরি রো অপারেশন করে কিভাবে কোন ম্যাট্রিক্সের ইনভার্স বার করা হয় কারণ খুব স্বাভাবিকভাবে এটা ইনভার্স আর এটা তাদের প্রোডাক্টে কি হবে আই হবে ওই ম্যাট্রিক্সটাকে A ইনভার্স কে আমরা সুন্দরভাবে লিখতে পারি A ইনভার্স এক্ষেত্রে A ইনভার্স ইকুয়াল টু কমন নিয়ে না 1 বাই 21 আরো একটা মজার বিষয় এটা কত 21 টা কি ডেটে আর অ্যাডজয়েন্টে দেখো কত 2 3 13 minus 3 6 9 5 minus 3 minus 1 5 minus 3 minus 1 তাহলে একবার দেখে নিতে পারো যে ডাইরেক্ট মেথডে করে A ইনভার্স এটা আসে কিনা হ্যাঁ আবার আরেকটাও হতে পারে এই A ইনভার্সের সঙ্গে A এর মাল্টিপ্লিকেশনে আমাদের কি পাওয়ার কথা আমাদের পাওয়ার কথা I পাওয়ার কথা আমরা ডেটাটা একবার কনফার্ম হয়ে নিই যে ডেটাটা ঠিক আসলো কিনা ডেট A 1 ইনটু তার কোফ্যাক্টর 3 minus 1 minus 2 into তার cofactor 2 plus 1 plus 5 into তার cofactor 2 plus 3 তাহলে এটা 2 minus 6 plus 25 তাহলে 27 minus 6 equals to 21 একেবারে ঠিক আছে দেখো 21 ডেটে চলে এসেছে তাহলে যেভাবেই করবে না তবে এটা বুঝলে তো
এটা করতে গেলে অনেকটা সময় নেয়। কিন্তু আমরা যেহেতু পুরো সিলেবাসটাই কভার করছি, সমস্তটাই পুঙ্খানুপুঙ্খভাবে শিখছি, তাই এটা আর কি তোমাদেরকে শেখানো হলো। একবার প্র্যাকটিস করে নিও। তবে এমসিকিউ টেস্টের জন্য এগুলো না করাই ভালো। এটা তোমাদের বিএসসি বা কেউ যদি ইঞ্জিনিয়ারিং পরবর্তীতে পড়তে চাও, তখন দেখবে এই মেথডটা কাজে লেগে যাবে। তাহলে আমরা এলিমিনেটরি রো অপারেশন শিখেছি। একই রকম ভাবে দেখো সব জায়গাতে R1 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 আর দিয়ে লেখা আছে, কোথায় সি নেই। এবার সব জায়গাতে যদি সি 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 লেখা হয়, তাহলে সেটাকে বলা হয় এলিমিনেটরি কলাম অপারেশন। এলিমিনেটরি কলাম অপারেশন করে এরকম ভাবে করা যায়। দেন যদি আমরা ভাবি যে কনজুগেট অপারেশন, মানে কি একবার যা রো অপারেশন, দেখো কতটা জটিল। আমরা প্রথমে যা রো অপারেশন করেছি, এই যে ঠিক পরের বারে ওই C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস 2C1 এরকম করে মেলাতে হবে। এটা অ্যাকচুয়ালি অনার্সে থাকে, এসব চিন্তা ভাবনা এখন করার দরকার নেই। হ্যাঁ, তোমাদের ফার্স্ট স্টেপে যারা আছো তারা একদম বেসিক। তাহলে ম্যাট্রিক্সটা প্রায় আমরা শেষ করে এনেছি, সমস্তটাই শেষ হয়ে গেছে। কিছু জানার জন্য কিছু কিছু জিনিস আমাদের আর করতে হবে, করে তারপরে কিছু প্রবলেম করলেই টোটাল ম্যাট্রিক্স, খুব সম্ভবত 7টা কি 8টা ভিডিও তৈরি হয়েছে ম্যাট্রিক্সের উপর। হ্যাঁ, প্রত্যেকটা ভালো করে দেখো। কিছু কিছু জায়গাতে হয়তো যেগুলোতে আমি স্কিপ করেছি, যেগুলো উঁচু লেভেলের বা কম্পিটিটিভ এক্সামের জন্য, ওই কম্পিটিটিভ এক্সামের জন্য যেগুলো, সেগুলোতে প্রুফ খুব একটা প্রয়োজন নেই। টেকনিক্যালি কিভাবে মনে রাখবে সেটাই কিন্তু দেখো। চলো তাহলে আমরা পরেরটাতে যাই, দেখি পরেরটাতে কি দেওয়া আছে। ব্যাস, দেখতে পেলে এখানে বললো ম্যাট্রিক্স পলিনোমিয়াল। ম্যাট্রিক্স পলিনোমিয়াল বলতে কি বোঝায়? দেখো একটা ফাংশন, মানে একটা ইকুয়েশন আছে, যেরকম এটা সংক্ষেপে যদি আমরা ধরি যে x ইকুয়ালস টু 2x স্কয়ার প্লাস 6x প্লাস 7 হতে পারে। একে যদি ম্যাট্রিক্স দিয়ে লেখা হয় f অফ a, x এর জায়গায় a তখন ম্যাট্রিক্স, তাহলে এটা কি হবে 2a স্কয়ার প্লাস 6a প্লাস 7i। এটা যত অর্ডারের ম্যাট্রিক্স, আমি যদি থার্ড অর্ডার ধরি তাহলে i3 হবে। এখানে সেটাই বলেছে যে একটা পলিনোমিয়াল যদি থাকে, সেটা ম্যাট্রিক্স পলিনোমিয়ালে যখনই ট্রান্সফার হয়, এই ইকুয়েশনটা পুরোটাই একটা ম্যাট্রিক্সের ইকুয়েশন। ঠিক আছে? যার জন্য কিন্তু এখানে কিন্তু যদি শুধুমাত্র 7 লেখো তাহলে কিন্তু ভুল, লিখবে না। যখনই ম্যাট্রিক্স দেবে তখনই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স কনস্ট্যান্টের সঙ্গে অ্যাড হয়ে যাবে। দেখো হিসাব করে, এটা গোটাটা একটা ম্যাট্রিক্স। এটা যদি থার্ড অর্ডার হয়, এটাও থার্ড অর্ডার, এটাও একটা থার্ড অর্ডার, সবগুলো অ্যাড করলে একটা থার্ড অর্ডারের ম্যাট্রিক্স আসবে। এটাই বলা হয়েছে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে ধরা হয়েছে, দেখো যেই একে দেওয়া হলো তখন এটাকে নিয়ে নাও। The polynomial equation f(x) equals to 0 satisfy the matrix this. তাহলে এই ইকুয়েশন, then A is invertible if, এখানে কি বলতো দেখো, let এটা একটা ম্যাট্রিক্স satisfies this equation, then A is invertible। ভালো করে দেখো এই ইকুয়েশনটা ধরো, এই যে আমি যেটা লিখলাম 2a স্কয়ার প্লাস 6a প্লাস 7i3 ইকুয়ালস টু 0, তাহলে এটা ম্যাট্রিক্স পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে গেল। এবং এটা দেখো হাইয়েস্ট ডিগ্রি টার্মের কোএফিশিয়েন্ট নট ইকুয়াল টু 0, সেটাই বললো যে এখানে a নট ইকুয়াল টু, এই যে a নট ইকুয়াল টু 0। আচ্ছা, কোএফিশিয়েন্টটা তাহলে স্বাভাবিকভাবেই এইটা নট ইকুয়াল টু 0 হবে। ধরে নাও 2a square matrix polynomial satisfies this equation, okay? তাহলে then A is invertible if এটা not equal to 0, data not equal to 0, ঠিক আছে? A not equal to 0, data not equal to 0। একটু আমরা দেখি এই জায়গাটা কি বলতে চাই না, যে
একটা ম্যাট্রিক্স ইকুয়েশন আছে this satisfies the equation this, এটাকে আমি ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশন স্যাটিসফাই করছে, তাহলে a r a to the power r plus dot 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 a 2 a square plus a1 a plus a naught I equals to 0 ম্যাট্রিক্স পলিনোমিয়াল। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি। আমি বললাম a square plus 5a equals to 0। যদি তাই হয়, ভালো করে খেয়াল করো, আমি এটাকে কমন নিচ্ছি, তাহলে a plus 5i equals to 0। তাহলে এক্ষেত্রে আইদার দুটো ম্যাট্রিক্স আছে, এবার a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা কত হয়, i a plus 5i equals to 0। a দিয়ে মাল্টিপ্লাই করো, a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো, i হচ্ছে, তাহলে i দিয়ে কোনো ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করলে তাহলে a plus 5i equals to 0। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা কি পাচ্ছি না, a ইনভার্সটা বার করতে পারছি না সরাসরি এই ইকুয়েশন থেকে। ইনভার্স বার হবে, দেখো a ইকুয়াল টু -5i হয়ে গেল, তাহলে a ইকুয়াল টু হলো a ইনভার্স তো বার করতে পারিনি। ইনভার্সটা তখনই বার করা যাবে যখন এই কনস্ট্যান্ট টার্মটা নট ইকুয়াল টু 0 হবে, সেটাই বলবো কনস্ট্যান্টটা নট ইকুয়াল টু 0। মনে থাকবে? তাহলে পলিনোমিয়াল ইকুয়েশনে যদি কনস্ট্যান্ট টার্ম না থাকে, তাহলে সরাসরি পলিনোমিয়াল ইকুয়েশন থেকে আমরা সরাসরি ইনভার্স বার করতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই রকম কোনো ইকুয়েশন থাকে, তাহলে কিভাবে পলিনোমিয়াল ইকুয়েশন থেকে আমরা ইনভার্স বার করব, সেটা কি একবার দেখে নেব। দেখে নিন। আমরা এটা দেখার জন্য চলো একটু ব্ল্যাক বোর্ড ইউজ করি। ধরো আমি একটা ইকুয়েশন লিখলাম 2a square plus 5a plus 6i equals to 0। আমি বললাম a একটা 2 cross 2 অর্ডারের ম্যাট্রিক্স যে fx equals to 2x square plus 5x plus 6 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, অর্থাৎ a ম্যাট্রিক্সের পলিনোমিয়াল ইকুয়েশন এটা, পলিনোমিয়াল ওটা, তাহলে ইকুয়েশন হয়েছে এটা পলিনোমিয়াল ইকুয়েশন। এবার এখান থেকে কি করে সরাসরি আমরা a ইনভার্স বার করব। দেখো লক্ষ্য করে 2a স্কয়ার প্লাস 5a ইকুয়াল টু -6i। a একটা কমন নাম, 2a plus 5i equals to -6i। এবার a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো, a ইনভার্স a 2a plus 5i equal to a ইনভার্স -6i। তাহলে -6টা কনস্ট্যান্ট হিসেবে বাইরে বের হলো, a ইনভার্স i হলো, দ্যাট ইজ i2, যেহেতু সেকেন্ড অর্ডার নেওয়া হয়েছে। তাহলে এটা আসলো i বা i2, 2a plus 5i2, যেহেতু a সেকেন্ড অর্ডার, তাহলে i2 equals to -6। এটা মাল্টিপ্লাই করলে আমরা জানি সবাই এটা a ইনভার্স হয়, দেখো সরাসরি a ইনভার্স পেয়ে গেছি, তাহলে a ইনভার্স ইকুয়ালস টু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো 2a plus 5i। দেখলে তাহলে সরাসরি কিন্তু a ইনভার্স পাওয়া গেছে, কারণ এক্ষেত্রে কনস্ট্যান্ট টার্মটা 0 ছিল না। আর যদি কনস্ট্যান্ট টার্ম 0 থাকতো, তাহলে সরাসরি আমরা a ইনভার্স বার করতে পারতাম না।
তাহলে এইভাবে করা হয় পলিনোমিয়াল। এখন প্রশ্ন হচ্ছে স্যার এর কি ভ্যালু আসবে? ভ্যালু তো আসবে, ধরো এই ম্যাট্রিক্সটা সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্স 1 2 -1 3 দিলাম, তাহলে এখানে কত হবে? মাইনাস আগে থাকলো 2a, তার মানে 2 4 -2 6, তার সঙ্গে আমি অ্যাড করছি 5/2 মানে 5005, তাহলে এটা হয়ে গেল -7 4, এটা 05 ছিল, -2 11, তাহলে এই ম্যাট্রিক্সের ইনভার্স এটা আসলো উইদাউট অ্যাডজয়েন্টে বা আমরা কিছুই বাদ করিনি, ডিটারমিন্যান্ট অ্যাডজয়েন্ট এগুলো বাদ করিনি, এলিমেন্টারি অপারেশন করিনি, তাহলে ম্যাট্রিক্স পলিনোমিয়ালের সাহায্যে আমরা এই ইকুয়েশন বার করতে পারি। এখন এটা প্রশ্ন, স্যার ম্যাট্রিক্স পলিনোমিয়াল, কোন ম্যাট্রিক্সের তার পলিনোমিয়াল কি করে তৈরি হয়? হ্যাঁ, অবশ্যই আমরা দেখব সেটা, যে কোন ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স পলিনোমিয়াল কি করে তৈরি হয়। চলো সেটা এবার দেখি যে কোন ম্যাট্রিক্সের জন্য ম্যাট্রিক্স পলিনোমিয়াল কি করে পাওয়া যায়। এটা করার আগে দেখো ছোট্ট একটা জিনিস দেওয়া আছে যে ইউজ অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, ক্লাস 11 এ করে এসেছে। ম্যাট্রিক্সে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের কি ইউজ আছে সেটা দেখব। এই অঙ্কটা করলেই বুঝতে পারবে যে ম্যাট্রিক্সে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের কি প্রয়োগ আছে। বললো এই একটা ম্যাট্রিক্স, use mathematical induction to show that a to the power n, তাহলে a to the power 1 মানেই তো a কত 3 -4 1 -1। দেখো এখানে বসাও, n এর জায়গায় এটাকে আমরা লিখছি, দেখো 1 + 2 * 1 -4 * 1 divide 1 1 - 2 * 1 লেখা গেছে। এই এলিমেন্টটাকে ওই আকারে লিখতে পারি, তাহলে this shows that a to the power n is true for n equals to 1, এগুলো আমরা লিখেছি। this shows that this is true for n equals to 1। আমরা ম্যাট্রিক্স ছাড়া নরমাল যখন ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন করেছি তখন কি করেছিলাম, 1 এর জন্য ট্রু, m এর জন্য ট্রু ধরে নিয়েছি, 1 এর জন্য ট্রু দেখিয়েছি, আর m + 1 এর জন্য ট্রুটা প্রুভ করেছি। ম্যাট্রিক্সের একটা বেসিক স্টেপ, এটা তো দেওয়াই থাকে, তাই বেসিক স্টেপের জন্য সেকেন্ডটা করতে হয়, অর্থাৎ a স্কয়ার বার করতে হয়। এটা কিন্তু ম্যাট্রিক্সের জন্য প্রয়োজনীয়, এটা এক্সট্রা। তাহলে আমরা a স্কয়ার বার করছি, a স্কয়ার a * a 3 - 4 1 -1 3 - 4 1 -1 প্রোডাক্ট করো, কত আসবে 9 - 4 কত হলো 5, তারপরে -12 + 4 -8, then 3 - 1 2, then -4 + 1, এটা হলো -4 + 1 -3। এটাকে সাজাও, এই আকারে সাজাতে হবে, 1 + 2 * 2, দেখো 1 + 2 n হচ্ছে, then -4 আছে -8, তাহলে -4n -4 * 2, then কত আছে n কত 2 এর জন্য সত্যি 2 ই বেরিয়েছে, then 1 - 2 * 2। তাহলে আমরা বলতে পারলাম তো যে রেজাল্টটা 2 এর জন্য সত্যি হয়ে গেছে।
এবারে আমরা ধরে নিচ্ছি let result is true for n equals to m, তাহলে 1 plus 2m minus 4m m 1 minus 2m। এবার আমাদের কি বার করতে হবে বা কি প্রমাণ করতে হবে? m plus 1 এর জন্য ট্রু। তাহলে a to the power m plus 1 equals to a to the power m into a to the power m কত আছে? 1 plus 2m minus 4m m 1 minus 2m into a 3 minus 4 1 minus 1। তাহলে কত হলো? মাল্টিপ্লাই করো, দেখো 3 plus 6m plus m, তাহলে 3 plus 6m, আচ্ছা 3 plus 6m minus 4m, তাহলে 3 plus 2m। এই আকারে সাজাতে হবে 1 plus 2 into 1, দেখো চলে এসেছে। পরেরটা এটা ইনটু এটা minus 4 minus 8m plus 4m minus 4m plus 8m, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করছি minus 4 minus 8m plus 4m, তাহলে আসলো minus 4 minus 4m। then 3m, এটার সঙ্গে এটা 3m plus 1, এটা আসলো 3m plus 1 minus 2m, তাহলে 1 plus m। দেখো খুব স্বাভাবিকভাবে 1 plus m পেয়ে গেছো, হ্যাঁ? আর লাস্টেরটা minus 4m minus 4m minus 1 plus 2m, তাহলে minus 2m minus 2m minus 1। এটাকে একটু সাজিয়ে নিন যেটা m plus 1 দিল কিনা। দেখো প্রথমটা 1 plus 2 into m plus 1, দেখো m এর জায়গায় n এর জায়গায় m plus 1 চলে এসেছে। তাহলে মিলিয়ে দেখো 2 3 plus 2m হয়ে গেছে, minus 4 into m plus 1 হয়ে গেছে, এখানে m plus 1 হয়েছে, আর এটা 1 minus কত? 1 minus 2m, এখানে plus 1 আসবে, লাস্টেরটাতে minus 4m minus 4m 1 minus 2m, তার মানে 1 minus 2 into m plus 1 করলে কত হয়? minus 2m minus 1, তাহলে 1 minus 2 into m plus 4। তো দেখতে পেলে? তাহলে আমরা কি পেলাম? This is true for m plus 1 also, hence by principle of mathematical induction this is true for all m। তাহলে দেখো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন ইউজ করে এখানে ম্যাট্রিক্সের মধ্যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ হয়। তবে খেয়াল রাখবে সেকেন্ড স্টেপটা দেখানো প্রয়োজন, হ্যাঁ? আর খুব স্বাভাবিকভাবে এমসিকিউ কোশ্চেন কি হতে পারে যে ফর অল এন ট্রু বা কার জন্য ট্রু, এই ধরনের ছোটখাটো কোশ্চেন থাকতে পারে। বা m plus 1 স্টেপটা কি, এটা একদম ইজি। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে m এর জায়গায় এমসিকিউ করার সময় তো কিছু কি করবে না, তাহলে m এর জায়গায় m plus 1 বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে, হ্যাঁ? তাহলে আমরা এটা কমপ্লিট করলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এবার কি আছে? ম্যাট্রিক্স মেথডের সাহায্যে ইকুয়েশন বার করা।
কিন্তু তার আগে আমাদের একটু জেনে নেওয়ার দরকার যে টাইপ অফ ইকুয়েশন গুলো। আমরা বলেছিলাম যে কি করে ম্যাট্রিক্স পলিনোমিয়াল বার করতে হয় সেটা একটু দেখুন। ব্যাস, এই দেখো, কোন ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স পলিনোমিয়াল কি করে বার করতে হয় সেটারই আরেকটা রুল হচ্ছে ক্যারেক্টার আইগেন ভ্যালু or characteristic root or characteristic vector। characteristic ভেক্টরটা আমাদের প্রয়োজন হয় না, কিন্তু একটু জানা যায় কি ক্যারেক্টারিস্টিক রুট বা কোন ইকুয়েশনের ম্যাট্রিক্স পলিনোমিয়াল ইকুয়েশন কি, ম্যাট্রিক্স পলিনোমিয়াল ইকুয়েশনও যা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনও তাই। তাই বললো যদি কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্স A হয় তাকে যদি এই আকারে লিখে ফেলা যায় তাহলে তাকে বলা হয় x not equal to matrix this is singular and এটা not equal to 0 হতে হবে, ঠিক আছে। আর এই ইকুয়েশন এত থিওরেম জানার চাইতে তোমরা সরাসরি করে ফেলবে কি। আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, ধরো 2 1 5 6, তাহলে ম্যাট্রিক্স পলিনোমিয়ালটা বা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল কি হবে, একবারে ইকুয়েশনে চলে যাবে। তাহলে আমরা বার করব ডেট a মাইনাস ল্যামডা 2, সেটা কি ওই ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট থেকে ল্যামডাটা বাদ করা। এই যে এক্সপ্রেশনটা আসবে এটাকে বলা হয় ম্যাট্রিক্স পলিনোমিয়াল। এটাকে যদি ভেঙে ফেলো তাহলে কি আসবে, 2 মাইনাস ল্যামডা ইনটু 6 মাইনাস ল্যামডা মাইনাস 5, তাহলে কত হলো 12 মাইনাস 2 ল্যামডা মাইনাস 6 ল্যামডা প্লাস ল্যামডা স্কয়ার মাইনাস 5, তাহলে আসলো lambda square minus 8 lambda plus 7। এই যে এক্সপ্রেশনটা আসলো এটাই হচ্ছে এই A ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স পলিনোমিয়াল। তাহলে তার ইকুয়েশন কত হবে, তার মানে ব্যাপারটা এরকম যে a স্কয়ার মাইনাস 8a প্লাস 7i2 এটা হচ্ছে A ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স পলিনোমিয়াল। আর এর ইকুয়েশনটা কি, a square minus 8a plus 7i2 equals to 0। এই ইকুয়েশনটাকেই বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এবং এটাকে সলভ করলে যে ম্যাট্রিক্স তো এটাই আসছে, সেটাকে তার দুটো ভ্যালু আছে। দেখো এই ইকুয়েশনকে যদি নরমালি সলভ করতাম ল্যামডা, সেগুলোকে বলা হয় আইগেন ভ্যালু। ধরো একটা ইকুয়েশন এরকম এসেছে x স্কয়ার minus 8x plus 7 equals to 0, এটাকে সলভ করলে কি x minus 7 into x minus 1 equals to 0, তাহলে x equal to 7 x equal to 1, okay, lambda equal to 7 and lambda equals to 1 একে বলা হয়, এই দুটো মানকে বলা হয় আইগেন ভ্যালু, তাই বলা হয় আইগেন ভ্যালু। এখানে বলা হয়েছে, দেখো এটা তো আমরা দেখলাম তো ইকুয়েশন সলভ করে, এবার দেখো আইগেন ভ্যালু কাকে বলে। এই যে if A be a n cross n matrix then the equation reduced to polynomial of degree n in lambda of the matrix A। এবার বলতো তার সলিউশন এই যেখানটা আছে তার রুটস কে বলা হয় আইগেন ভ্যালু। তাহলে খুব সহজে সোজা কথা, কোন ম্যাট্রিক্স যদি একটা থার্ড অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া থাকে a 2 1 5 6 2 1 1 2 3, তাহলে a ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে, একদম সোজা সাপটা this 2 minus lambda minus 1 5 6 2 minus lambda minus 1 1 minus 2 3 minus lambda।
ইকুয়ালস টু 0। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ডায়াগোনাল বরাবর দেখো এলিমেন্ট গুলো থেকে ল্যামডা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে যে ইকুয়েশনটা পাচ্ছি সেই ইকুয়েশনটাই হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আর এভরি ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটাকেই বলা হয় ক্যালি-হ্যামিল্টন থিওরেম। এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই যে ল্যামডা দিয়ে আমরা আগে করলাম যে x দিয়ে যে এক্সপ্রেশনটা আসবে, আবার কখনো কখনো প্রমাণ থাকে শো দ্যাট ইফ দিস ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে স্যাটিসফাইজ a square plus 5a plus 2i2 equals to 0, show that this matrix। তাহলে হয়তো বলতে পারে যে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি, অবশ্যই নাম লিখে দেবে x square plus 5x plus 2 equal to 0 is the characteristic equation of this matrix, কারণ every square matrix satisfies this characteristic equation। এবার এখানকার জায়গায় a বসাও, দেখো এই ইকুয়েশনটা পাবে। তাহলে ইকুয়েশন দেওয়া থাকলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লেখা যায়। আর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে এটা যদি নন জিরো টার্ম হয়, কনস্ট্যান্ট টার্মটা, তাহলে অবশ্যই সেখান থেকে সরাসরি ইনভার্স পাওয়া যাবে, আমরা সেটাও আলোচনা করলাম। তাহলে এই পর্যায়ে ক্যালি-হ্যামিল্টন থিওরেম, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টরটা আলাদা, আমরা এখানে করব না। আইগেন ভেক্টর আমাদের সিলেবাসে একেবারেই নেই, যেই মেন্সেও নেই, অ্যাডভান্সেও ক্যারেক্টারিস্টিক যেই মেন্স পর্যন্ত নেই, একদম কনফার্ম। তাহলে আমরা আইগেন ভ্যালু শিখলাম। আইগেন ভ্যালু কাকে বলে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট গুলোকে বলা হয় আইগেন ভ্যালু। এই ছোট্ট করে এগুলো একটু জেনে নেওয়া আর কি। তবে এটা থাকতে পারে যে একটা সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্স দিয়ে বললো কোনটা তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তাহলে আমাকে এটা বার করে দেখে নিতে হবে। এইবার এসো ম্যাট্রিক্সের সলিউশন কি করে করা হয়। তাহলে চলো দেখে নেই যে ম্যাট্রিক্সের সাহায্যে কি করে সলভ করা হয়। সলিউশন অফ এ লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন, মানে সোজা কথায় কতগুলো ইকুয়েশন দেওয়া থাকবে, তাকে ম্যাট্রিক্স আকারে লেখা হয়। ম্যাট্রিক্স আকারে লিখলে দেখো, যদি কোনো ইকুয়েশন পেয়েছে x ইকুয়ালস টু b আকারে লিখেছে, তাহলে x ইকুয়ালস টু b আকারে লিখলে বোথ সাইডে a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করেছে, তাহলে এখান থেকে কি পাচ্ছ? x ইকুয়াল টু a ইনভার্স b। তাহলে যে কোনো ইকুয়েশন দেওয়া থাক, তাকে প্রথম আমরা ax ইকুয়াল টু b আকারে লিখব, লিখে বোথ সাইডে a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এক্ষেত্রে a ইনভার্সে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। দেখতে পাচ্ছ, এই ইকুয়েশন সলভের জন্য আমাদের ইনভার্স জানা প্রয়োজন। কারণ এখান থেকে খুব সুন্দর সুন্দর কোশ্চেন হয়, i x ইকুয়াল টু a ইনভার্স b, তাহলে x ইকুয়াল টু a ইনভার্স b। এবার x এর যদি থার্ড অর্ডারের ম্যাট্রিক্স হয়, তাহলে x1 x2 x3, এদিকেও a1 a2 a3 থাকবে। ম্যাট্রিক্সে কম্পেয়ার মেথডে গিয়ে আমরা তাকে সলভ করে নিতে পারব। বোঝা গেল ব্যাপারটা? তাহলে যে কোনো লিনিয়ার ইকুয়েশনকে আমাদের অবশ্যই খেয়াল রাখবে, যেহেতু ইনভার্স তৈরি হতে হবে, তাই যাতে এরা এই ম্যাট্রিক্সটা অবশ্যই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স ইকুয়েশন গুলো দেখো, এই যে a11 একটা কম্পোনেন্ট, a12 কম্পোনেন্ট, a1n কম্পোনেন্ট, an1 কম্পোনেন্ট, তার মানে সব কোএফিশিয়েন্ট গুলো নিয়ে, আর এখানে ভেরিয়েবল গুলো নিয়েছে, আর ডান দিকের কোএফিশিয়েন্ট গুলো এখানে রাখা হয়। চলো আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। যে এবার এখানে অবশ্যই কিছু কন্ডিশন তো থেকে যায়, সেই কন্ডিশনটা বলবো যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস when
when system of equation is non-homogeneous মানে রাইট হ্যান্ড সাইডে ধরো এটা এরকম ax plus by plus cz জিরো নয়, জিরো ছাড়া অন্য কিছু থাকবে সবগুলো ইকুয়েশনে। যদি জিরো থাকে ডান দিকে তাহলে সেটাকে বলা হয় হোমোজিনিয়াস। জিরো ছাড়া অন্য কিছু থাকবে ধরো 1 5 7 তাহলে সেটা নন হোমোজিনিয়াস। এখন নন হোমোজিনিয়াস ইকুয়েশনের ইউনিক সলিউশন x a ইনভার্স b কখন থাকবে? এখান থেকে এমসিকিউ তে কোশ্চেন আসতেই পারে। অ্যাকচুয়ালি দেখো x a ইনভার্স b, আবার a ইনভার্সটা কার উপর দাঁড়িয়ে আছে? অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। তাহলে এখানে বললো if date a equal to 0 and adjoint a into b not equal to 0, then the system of equation is inconsistent, that is no solution. ব্যাপারটা বুঝলে? আমাদের কি বার করতে হচ্ছে? a ইনভার্স b বার করতে হবে, a ইনভার্স b। এবার বললো adjoint a into b by date a। এবারে date a 0, এই যে নিচেরটা 0 কিন্তু উপরেরটা নট ইকুয়াল টু 0, এর অস্তিত্ব আছে? নিউমারেটরে নন জিরো, ডিনোমিনেটরে 0, তাহলে কি তার অস্তিত্ব থাকবে? থাকে না। তাহলে ইকুয়েশনের সলিউশনেরও কোনো অস্তিত্ব নেই। এটা খুব ভালো করে মনে রাখবে। যদি ডেটে 0 হয় কিন্তু অ্যাডজয়েন্ট এ ইনটু বি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ওই সিস্টেমকে বলা হয় ইনকনসিস্টেন্ট, অর্থাৎ ওই ইকুয়েশনের বা ওই সিস্টেম অফ ইকুয়েশনের কোনো সলিউশন নেই। কিন্তু যদি দুটোই 0 হয়, ডেটেও 0 অ্যাডজয়েন্ট এ ইনটু বিও 0, তাহলে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনের অস্তিত্ব থাকে। বোঝা গেছে? তাহলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনের অস্তিত্ব আছে। তাহলে আমরা একটু ব্যাপারটা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি যে কখন একটা সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশনের, এটা খুব ভালো করে বুঝতে হবে। এমসিকিউ তে কোশ্চেন থাকতেই পারে, খুব ভালো কোশ্চেন থাকতে পারে। বললো একটা সিস্টেম অফ ইকুয়েশন আমরা লিখেছি ax equals to b যদি হয় তবে এই ইকুয়েশন হতে পারে কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্টের দুটো রূপ, ইউনিক সলিউশন আর ইনফাইনাইট সলিউশন। ইউনিক সলিউশন থাকতে পারে, ইনফাইনাইট সলিউশন থাকতে পারে। তাহলে কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট কখন? আমি x ইকুয়াল টু বলেছি, আমরা জেনেছি a ইনভার্স b। a ইনভার্স আবার কি? অ্যাডজয়েন্ট a ইনটু b বাই date। সমস্তটাই নন হোমোজেনিয়াস ইকুয়েশনের জন্য। ভালো করে খেয়াল রাখবে, নন হোমোজেনিয়াস ইকুয়েশনের জন্য। হোমোজেনিয়াস ইকুয়েশনের জন্য হলে কি হবে? দেখো b তো জিরো ম্যাট্রিক্স। হোমোজেনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে কি হয়? ডান দিকে সবাই 0 হয়ে যায়, সব 0 0 0 হয় হোমোজেনিয়াস ইকুয়েশনের জন্য। তাহলে b যদি জিরো ম্যাট্রিক্স হয় তাহলে অ্যাডজয়েন্ট এ ইনটু b অবশ্যই 0 হবে। তাহলে অ্যাডজয়েন্ট এ ইনটু b যদি 0 হয় তাহলে নিচেরটাও 0 হয়ে গেলে ইনফাইনাইট সলিউশন থাকবে। ঠিক আছে? আর আরেকটা হতে পারে যে ইউনিক সলিউশন আছে, ধরো a1x plus b1y plus c1z equals to 0
a2x plus b2y plus c2z equals to 0, a3x plus b3y plus c3z equals to 0. Homogeneous system of equation. এর যদি ইউনিক সলিউশন থাকে তাহলে সেটা অবশ্যই x equal to 0, y equal to 0, z equals to 0. এই সলিউশনটাকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন। ট্রিভিয়াল সলিউশন। কোশ্চেন থাকতে পারে কোন একটা হোমোজেনিয়াস সিস্টেম অফ ইকুয়েশনের কয় ধরনের সলিউশন থাকতে পারে? দু ধরনের, এক ইউনিক সলিউশন আর ইনফাইনাইট সলিউশন। ইউনিক সলিউশনটার একটা নাম হচ্ছে ট্রিভিয়াল সলিউশন। যে কেউ সলভ না করেই বলে দেবে x equal to 0 বসাও, y equal to 0 বসাও, z equal to 0 বসাও, তাহলে অবশ্যই তারা 0 হয়ে যাবে। তাহলে এটাকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন, না সলভ করেই বলে দেওয়া যায়। আর নন ট্রিভিয়াল সলিউশন থাকলেই সেটা হবে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন কি শর্তে বুঝবো? যে আমি যখন a ম্যাট্রিক্সটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 লিখে তার ডেট ভ্যালু বার করব, এটা যদি 0 হয়, ডান দিকে 0 আছে, তাহলে ডেটে যদি 0 হয় তাহলে আর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন আছে। সেক্ষেত্রে অ্যাডজয়েন্টে না বার করলেও হয়ে যাবে, কারণ ইনভার্স তো অস্তিত্ব নেই। অ্যাডজয়েন্টে বাই ডেটে 0 হয়ে গেছে, ইনভার্সের অস্তিত্ব নেই, তাহলে তার ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন আছে। ঠিক আছে? আর যদি ডেটে নট ইকুয়াল টু 0 হয় তাহলে ইনভার্সের অস্তিত্ব আছে। ডেটে নট ইকুয়াল টু 0 হলে তার ইউনিক সলিউশন অস্তিত্ব আছে। ইউনিক সলিউশন স্পেশাল, খেয়াল রাখবে এটা যদি হোমোজেনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন হয়, অর্থাৎ ডান দিকে সব 0 হয়। বোঝা গেল? ডান দিকে 0 হলে ডেটে ইকুয়াল নট ইকুয়াল টু 0 হলে ইউনিক সলিউশন, সেটা হচ্ছে ট্রিভিয়াল সলিউশন 0 0 0। ডেটে ইকুয়াল টু 0 হলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে। তাহলে এটা পরিষ্কার হলো? এবারে দেখো যদি সিস্টেমটা নন হোমোজেনিয়াস হয়, তার মানে ব্যাপারটা এরকম 2x plus 5y minus 3z equals to 2, x minus 2y plus 4z equals to 5, 3x plus y minus 2z equals to minus 7। এই সিস্টেমের সলিউশন বার করো। তাহলে প্রথম আমরা এটাকে ax equals to b আকারে লিখবো, যেখানে a হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স 2 5 3 1 2 4 আর 3 1 2। x হচ্ছে x1 x y z। x টা কি? x হচ্ছে x y z, x y z, আর b হচ্ছে ডান দিকে 2 5 7। তাহলে x equal to b আকারে লেখার পর এখান থেকে আমরা পাবো x equal to a ইনভার্স b। এইবারে এখানে আসো, এবার ডেটে বার করব। ডেটে যদি 0 হয়, এই যে ডেটে যদি 0 হয় কিন্তু অ্যাডজয়েন্টে ইনটু b নট ইকুয়াল টু 0 হয়েছে, অর্থাৎ ডেটে 0 অ্যাডজয়েন্টে ইনটু b নট ইকুয়াল টু 0, তাহলে এটা হবে ইনকনসিস্টেন্ট। অর্থাৎ এই ক্ষেত্রে ডেটে ইকুয়াল টু 0, অ্যাডজয়েন্টে
into b not equals to 0, inconsistent. কনসিস্টেন্টের জন্য এই ইকুয়েশনে অবশ্যই ডেটে নট ইকুয়াল টু 0 হতে হয়। ডেটে নট ইকুয়াল টু 0 হয়েছে, তাহলে ডেটে নট ইকুয়াল টু 0 আর অ্যাডজয়েন্টে ইনটু বি দিস ইজ নট ইকুয়াল টু 0, তাহলে এটা কি পেলাম? 0 হতে পারে। ডেটে নট ইকুয়াল টু 0 হলেই আমরা পেলাম কি, যে অ্যাডজয়েন্টে ইনটু বি নট ইকুয়াল টু 0, তাহলে ইউনিক সলিউশন। আর যদি 0 হয়, এই যে ইনফাইনাইট সলিউশনের জন্য যাই হোক না কেন কনসিস্টেন্টে, তাহলে অন্য দিক দিয়ে ভাগ যদি করা যায়, যে কোন ম্যাট্রিক্সের আমরা যদি একটু, এটা একটা ভাগ গেল, এবার ডেটে নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, দেখো একটা ম্যাট্রিক্স Ax ইকুয়াল টু b আকারে লিখেছি, তাহলে x ইকুয়াল টু a ইনভার্স b পেয়েছি। এবার ডেটে 0 হয়েছে, ডেটে নট ইকুয়াল টু 0 হয়েছে। এটা অবশ্যই নন হোমোজিনিয়াস ইকুয়েশন। নন হোমোজিনিয়াস মানে ডান দিকে শূন্য নয় সবগুলো, তাহলে ডেটে নট ইকুয়াল টু 0 হয়েছে, তাহলে একবারে বলা যাবে ইউনিক সলিউশন আছে। ডেটে ইকুয়াল টু 0 হলে দুটো অপশন, একটা নো সলিউশন আর ইনফাইনাইট সলিউশন। তাহলে আমরা দুভাবে ব্যাপারটা ক্লিয়ার করে নিচ্ছি, কিন্তু ইনফাইনাইট সলিউশন ডেটে ইকুয়াল টু 0 নো সলিউশন। কন্ডিশন কি বলো? অ্যাডজয়েন্টে ইনটু বি নট ইকুয়ালস টু 0, আর এটা অ্যাডজয়েন্টে ইনটু বি ইকুয়ালস টু 0। তাহলে ব্যাপারটা পরিষ্কার হলো যে কখন কোন সিস্টেমের, নন হোমোজিনিয়াস সিস্টেমের ইউনিক সলিউশন থাকে আর ইনফাইনাইট সলিউশন থাকে, কখন এটা কনসিস্টেন্ট হয়, কখন এটা ইনকনসিস্টেন্ট হয়। তাহলে কনসিস্টেন্ট হতে গেলে কি হবে? কনসিস্টেন্ট হতে গেলে ডেটে নট ইকুয়াল টু 0, কিন্তু ডেটে ইকুয়াল টু 0 হতে পারে কনসিস্টেন্সের জন্য। নট ইকুয়াল টু 0 হলে তো কনসিস্টেন্স হবে, ইকুয়াল টু 0 হলেও কনসিস্টেন্ট হতে পারে, কিন্তু সেক্ষেত্রে ইনফাইনাইট সলিউশন থাকে। কনসিস্টেন্ট মানে কি, কোনো ইকুয়েশনের সলিউশন আছে। ব্যাপারটা পরিষ্কার হলো? আর আমরা ভালো করে দেখে নিই। চলো এরপর আমরা দেখি কি অঙ্ক আছে, বা এরপরের স্লাইডে কি আছে দেখি। এইগুলোই আলোচনা হয়েছে। দেখো দেখো আমরা যা পুরো ব্যাপারটা আলোচনা করলাম এখানে সেটাই লেখা আছে, এই কথাগুলোই এখানে লেখা আছে, যে data not equal then the system has only trivial solution, এগুলো সব বলে দিয়েছি। trivial solution, non trivial solution বা এটসেট্রা এটসেট্রা। পরেরটা বললো এটাকে সলভ করতে হবে। সলভ আমরা প্রসেস দেখিয়েছি, তোমরা একটু চেষ্টা করে নেবে। ax b আকারে যদি ইকুয়েশনটা, আমরা একটা एग्जांपल নিয়ে নিয়েছিলাম, দেখো এই সিস্টেমটাকে যদি ax, আমরা যদি এটাকে ax b আকারে লিখি, ax b আকারে লিখি, x a ইনভার্স b, ট্রাই করবে। a কত? a হচ্ছে 1 2 3 1 2 3, then 2 3 2 2 3 2, then 3 3 4 3 3 4। Build the matrix inversion method। আর দেখো এটা একটা মজার জিনিস আছে, x x y z, আর b হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কত? 1 2 1 2 1। আচ্ছা ডেট এটা বার করা যায়, ডেট a
কত হয় 1 12 minus 6 minus 2 8 minus 6 plus 3 6 minus 9 তাহলে 3 minus 6 কত হলো minus 4 এটা 2 minus 4 এটা 6 আর এটার জন্য কত হচ্ছে 3 minus 9 তাহলে 6 থেকে 13 বাদ দিলে minus 7 তাহলে অবশ্যই এবারে ইনভার্স বার করবে এই ইনভার্স বার করবে অ্যাডজয়েন্টে বাই ডেটে করে ইনভার্স বার করবে তারপর ম্যাট্রিক্সের প্রোডাক্ট করবে দেন সলিউশন পাবে ঠিক আছে চলো এই সলিউশনটা ম্যাট্রিক্সের ইনভার্স তো বার করা শিখেছো হ্যাঁ তাহলে সেই মেথডে এটা সলভ করবে অবশ্য পরে আমরা যে ভিডিওতে প্রবলেম সলভ করাবো সেক্ষেত্রে এটা নিশ্চয়ই পারবে অ্যাডজয়েন্টে ইনভার্স বার করে নিয়ে তারপর প্রোডাক্ট করে এটা সলিউশন বার করবে এবার একটু দেখি এরপরে কি আছে হ্যাঁ এচেলন ম্যাট্রিক্স এটা তোমাদের একদমই হ্যাঁ এচেলন ম্যাট্রিক্সটা কি একটা স্ট্যান্ডার্ড টাইপ কোন ম্যাট্রিক্সকে এচেলন ম্যাট্রিক্স তখনই বলা হয় যে দেখো উদাহরণগুলো দেখো যে কোন ম্যাট্রিক্সকে এচেলন ম্যাট্রিক্স বলা হবে যদি কোন ম্যাট্রিক্সের ফার্স্ট নন জিরো এলিমেন্ট রো বা দিক থেকে তার প্রিসিডিং সবাই জিরো হবে দেখো ম্যাট্রিক্সের রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট প্রিসিডিং সব জিরো ফার্স্ট নন জিরো এলিমেন্ট প্রিসিডিং জিরো ফার্স্ট নন জিরো এলিমেন্ট নিচে কেউ নেই তাই দরকার নেই ফার্স্ট নন জিরো এলিমেন্ট নিচে জিরো ফার্স্ট নন জিরো এলিমেন্ট ফার্স্ট নন জিরো এলিমেন্ট ফার্স্ট নন জিরো এলিমেন্ট নেই নিচে কিছু দরকার নেই এখানে এসো ফার্স্ট নন জিরো এলিমেন্ট নিচে জিরো ফার্স্ট নন জিরো এলিমেন্ট নিচে জিরো ফার্স্ট নন জিরো এলিমেন্ট নিচে কোনো রো নেই তাই দরকার নেই তাহলে কোন ম্যাট্রিক্সের ফার্স্ট লেফট হ্যান্ড সাইড থেকে ফার্স্ট নন জিরো এলিমেন্ট সব জায়গায় দেখলে 1 এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড এচেলন ফর্ম 1 ছাড়া আমি যে কোনো সংখ্যা লিখতে পারি 4 লিখতে পারি 7 একটা নন জিরো এলিমেন্ট থাকলেই হলো যেই নন জিরো এলিমেন্ট পেয়ে গেলাম তার নিচের সবগুলোকে জিরো করতে হবে এলিমেন্টারি রো অপারেশন শিখে গেছে তার সাহায্যে আমরা এই ইচেলন ম্যাট্রিক্স বানাতে পারি এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম এই ইচেলন ম্যাট্রিক্স বানাতে গিয়ে কেন বানাই বা তার কারণ কি ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক বার করার জন্য ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক কি করে একবারে যদি কোনো ম্যাট্রিক্সকে ইচেলন ফর্মে নেওয়া যায় তার র‍্যাঙ্ক বার করে নিয়ে সেখান থেকে আমরা কতগুলো সলিউশন আছে কনসিস্টেন্ট কি ইনকনসিস্টেন্ট সেগুলো বার করে ফেলতে হবে একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা জানার জন্য বলা জাস্ট এরকম একটা টার্ম হয় সেটা একটু জেনে নেওয়া র‍্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স আমরা বললাম যে আমরা র‍্যাঙ্ক কথাটা জানবো এই র‍্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক বলতে ধরো একটা ম্যাট্রিক্স আছে একটা স্কয়ার ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক আমরা এইভাবে বার করতে পারি বললো it has at least minus of order r which is different from 0 তো আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছি m cross n অর্ডারের 4 cross 3 অর্ডার দেখো তাহলে এই ম্যাট্রিক্সের ভ্যালু কিন্তু বার করতে পারবো না দেখো তিনটে রো দুটো কলাম ম্যাট্রিক্সের ভ্যালু বার করতে গেলে কি করতে হবে ম্যাট্রিক্সের ভ্যালু বার করতে গেলে তার ডিটারমিন্যান্ট পেতে হবে তাই তো বলছে যে at least 1 minus which is 0 চাইতে ডিফারেন্ট যদি নন জিরো মাইনাস থাকে তাহলে তার র‍্যাঙ্ক 1 সোজা সবটা কথায় আমরা বলি একটা ম্যাট্রিক্স নেব যদি স্কয়ার ম্যাট্রিক্স থাকে তাহলে তার ডেট ভ্যালু বার করব এটা যদি নট ইকুয়াল টু 0 হয় এটা যদি 3 ক্রস 3 অর্ডারের হয়
তাহলে তার র্যাঙ্ক 3। প্রথম ডিটারমিনেন্ট নিলাম, দেখলাম নট ইকুয়াল টু 0 হয়েছে, তাহলে তার র্যাঙ্ক 3। এবার ধরো এটা 0 হয়ে গেছে, তার মানে র্যাঙ্ক 3 নয়। 3 এর বেশি কখনো হতে পারে না, 3 এর কম। তখন কি করব? তখন খুঁজবো তার যদি কমপক্ষে একটা মাইনর থাকে যেটা নট ইকুয়াল টু 0, তাহলে একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্টের বা ম্যাট্রিক্সে খুঁজবো কোথায় যদি সেকেন্ড অর্ডারের মাইনর থাকে, বা কোফ্যাক্টরও বলতে পারো, কোফ্যাক্টর তো কোনো একটা এফেক্ট করে না, খালি এটা চিহ্ন। মাইনর যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের মানে একটা থার্ড অর্ডার ম্যাট্রিক্সের 9খানা মাইনর থাকে, এই 9খানা মাইনরের মধ্যে যদি কোনো একটা মাইনর নন জিরো হয়, তাহলে র্যাঙ্ক 2। অর্থাৎ সব মাইনর গুলো 0 হয়ে গেছে, তাহলে আমি কি বলবো যে র্যাঙ্ক 2 নয়, 2 এর কম। তাহলে 2 এর কম কি 1 আর 0 হতে পারে। এবার খুঁজে খুঁজে দেখবো, ওই মাইনর গুলোর মধ্যে থেকে খুঁজবো যে যদি কোনো একটা নন জিরো এলিমেন্ট থেকে থাকে, তাহলে তার র্যাঙ্ক হচ্ছে 1, আর জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি কেবলমাত্র 0। তাহলে বোঝা গেছে একটা স্কয়ার ম্যাট্রিক্স কি করব, প্রথমে ডিটারমিনেন্ট বার করব, সেটা নট ইকুয়াল টু 0 হলে তাহলে র্যাঙ্ক 3। আমি 3 ধরেই করছি, ম্যাক্সিমাম তোমাদের থার্ড অর্ডারই থাকবে। এবার ডিটারমিনেন্ট 0 হয়ে গেছে, তখন তার 9টা মাইনর বার করব। 9টা মাইনরের মধ্যে ধরো 8টাই 0 হয়ে গেছে, কোনো একটা নট ইকুয়াল টু 0 হয়েছে, তাহলে তার র্যাঙ্ক 2। এবার 9টাই 0 হয়ে গেছে, তাহলে তার র্যাঙ্ক 2 নয়, 2 এর কম। তখন এলিমেন্ট গুলো খুঁজবো, এই এলিমেন্ট গুলো খুঁজে দেখলাম একটা নন জিরো এলিমেন্ট পেয়েছি, তাহলে র্যাঙ্ক 1। আর যদি সবগুলো 0 হয়ে যায়, তাহলে র্যাঙ্ক 0। তাহলে নাল ম্যাট্রিক্সেরই র্যাঙ্ক 0, তাই তো? আর যদি এটা স্কয়ার ম্যাট্রিক্স না হয়, তাহলে কি করব? এইটা করার জন্য, এটা তোমাদের সিলেবাসে নেই, এইটা করার জন্য ম্যাট্রিক্সকে স্ট্যান্ডার্ড ইচেলন ম্যাট্রিক্সে লিখব। স্ট্যান্ডার্ড ইচেলন ম্যাট্রিক্সে লিখে তখন যে কটা নন জিরো রো পাওয়া যাবে, স্ট্যান্ডার্ড ইচেলন ম্যাট্রিক্সে লিখে যে কটা নন জিরো রো পাওয়া যাবে, সেটাই তার। দেখো এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইচেলন ম্যাট্রিক্স হয়ে গেছে সবাই, এটাও স্ট্যান্ডার্ড, এটাও স্ট্যান্ডার্ড, এটাও স্ট্যান্ডার্ড। এখানে দেখো কটা নন জিরো রো আছে, একটা, দুটো, তিনটে, কিন্তু এটা 4x4 অর্ডার, তাও তার 3টে নন জিরো র্যাঙ্ক রো আছে বলে তার র্যাঙ্ক হচ্ছে 3। এখানে 4x4 অর্ডার, 4টেই নন জিরো রো আছে, তাই তার র্যাঙ্ক হচ্ছে 4। এখানে 3টে আছে, তাই র্যাঙ্ক হচ্ছে 3। তাহলে প্রথম স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া ম্যাট্রিক্স হলে তাহলে তাদের স্ট্যান্ডার্ড ইচেলন ফর্মে নিতে হবে। ইচেলন ফর্মে নিতে গিয়ে যে কটা নন জিরো রো থাকবে সেটাই তার র্যাঙ্ক। তাহলে বুঝতে পারলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কাকে বলে? তাহলে আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক শিখে নিয়েছি, ম্যাট্রিক্সের পলিনোমিয়াল ইকুয়েশন শিখে নিয়েছি। তাহলে ম্যাট্রিক্স কিন্তু আমরা এই পর্যায়ে সমস্ত ম্যাট্রিক্সের আলোচনা এই পর্যায়ে শেষ করলাম। এইগুলোর সাহায্য নিয়ে কিছু এক্সারসাইজের প্রবলেম করতে হয় বা বিভিন্ন ধরনের প্রবলেম করতে হয়, সেটার জন্য অপেক্ষা করো পরবর্তী ভিডিও। কিন্তু আগে একটা কথা বলি, ম্যাট্রিক্স কিন্তু খুব ভালো করে A to Z 7-8টা ভিডিও হলো, আরো একটা ভিডিও হবে, সেখানে প্রবলেম সলভ হবে। তাহলে এই সমস্ত ব্যাপারটা একদম বেসিক্স টু হায়ার লেভেল পর্যন্ত সমস্তটাই শেখানো হলো, তাহলে কিন্তু ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্সের প্রবলেম সলভ করতে অনেক বেশি সুবিধা হবে। তো আমি আশা করি তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখবে।